সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ে চরম উৎকণ্ঠা। মানবজমিন হাদিকে গুলি, সন্দেহভাজন শনাক্ত, ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। সুদানে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। আমার দেশ গুলিবর্ষণকারী শনাক্ত, আরও হামলার ছক, হামলা পরিকল্পিত, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে। 3 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ, দক্ষিণ সুদানি সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 শান্তিরক্ষী নিহত, 560 জনে থেমে আছে তালিকার কাজ। কালবেলা আইনশৃঙ্খলার অবনতি, উত্তপ্ত রাজনীতি, দীর্ঘ 1.5 যুগের প্রতীক্ষার অবসান হতে চলেছে। দেশ রূপান্তর, সারা দেশে গুপ্ত হামলার সংখ্যা, গুলি করে আলমগীর, চালক রাহুল। দিনকাল, তারেক রহমানের ফেরার বার্তায় উচ্ছ্বাস, রাজনীতিতে নতুন গতি। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। আলোকিত বাংলাদেশ, সন্দেহভাজন শনাক্ত, ধরিয়ে দিলে 50 লাখ টাকা। ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বানে দলগুলোর সাড়া। করতোয়া সংকটে ফের ঐক্যের ডাক। হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। সংবাদপত্র জুড়েই কিন্তু উসমান হাদি, তাকে নিয়েই অনেক রিপোর্ট নানা ধরনের। এর মধ্যে এবার পুলিশের তরফে যেটা বলা হয়েছে যে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তারা মোটামুটি একটা সন্দেহের তালিকায় 2 জনকে রেখেছেন। এটা বিভিন্ন কাগজের নামও এসেছে। আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? এইরকম নেতিবাচক ঘটনা আমাদের রাজনীতিকে কলুষিত করবে এবং পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করবে এবং শুধু সেটাই নয়, নির্বাচনকেও বাধাগ্রস্ত করবে। এবং যারা এটা করেছেন তারা একই সাথে অনেকগুলি ক্ষতিকর কাজ করেছেন। একটি হচ্ছে হাদির মতো একজন তরুণ নেতাকে তারা এই আক্রমণের মধ্যে দিয়ে তাদের যে বেপরোয়া মনোভাব সেটা প্রকাশ করেছেন। পাশাপাশি একটা তরুণ রাজনীতিবিদ যে নির্বাচনের মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছিল, তাকে এইভাবে আক্রমণ করে অন্যদেরকেও এক ধরনের শঙ্কা এবং ভয়ের মধ্যে ফেলে দিয়েছেন। নির্বাচনকে বাধাগ্রস্ত করেছেন, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম অবনতি হলে প্রচার প্রচারণা ঠিক মতো করতে পারবেন কিনা প্রার্থীরা, এটা নিয়ে তারা কথা শুরু করতে পারেন। আমার কাছে মোটা দাগে এটাই মনে হচ্ছে যে কে বা কারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে অগণতান্ত্রিক শাসনের মধ্যে রেখে দিতে চায়। এবং তারা এই যেহেতু দলটি ছোট হাদির এবং যেহেতু সে নিজে একাই আসলে সেই দলের সবচেয়ে বড় নেতা, তার উপরে আক্রমণটি করে তারা আসলে এক ধরনের অসৎ উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেছে। এটা এত ঘৃণ্য এবং নিন্দনীয় যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমার কাছে যেটি অস্বাভাবিক মনে হচ্ছে সেটি হচ্ছে যে একজন আসামি যে অস্ত্র মামলায় ধরা পড়েছিল, যার নাম এসেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই ছেলেটি এই কাজটি না করলেও ধরেন অস্ত্র মামলার আসামি কি করে এইভাবে 2টি অস্ত্রসহ ধরা পড়ার পরে জামিন হলে ঘুরে বেড়ায়। এবং শুধু ঘুরে বেড়াই না, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সে থাকতে শুরু করে বা কাজ করতে থাকে। এটা কি তাদেরকে কোনো ফলো আপ করা হয় না? এই লোকগুলিকে ছেড়ে দিলে পরে তারা কি করছে এটা কেউ তদারক করে না বা কোনো নজরদারি থাকে না? তাহলে তো আমরা সকলে এমন একটা অবস্থা যে কে কোন দিন জামিন পাচ্ছে, কে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কি কোনো তদারকি নাই? এইটা আমার কাছে মনে হয়েছে। আরেকটি হচ্ছে যে এই অল্প কিছুদিন আগেও যে কিনা ফ্যাসিস্ট দলের সাথে কাজ করেছে বলে অভিযোগ, তাকে কেন তারা দলের মধ্যে ওয়েলকাম করছেন? এটাও তো করা উচিত না। কোনো কি খোঁজ খবর নেওয়া হয় না? তাকে কি কেউ চেনে না? এত দ্রুত যদি পক্ষ বদল করে ফ্যাসিস্টরা চলে আসতে পারে এবং এসে এইরকম একজন সোচ্চার নেতার পাশে বা অত্যন্ত উদ্দীপনাময় একজন নেতার পাশে সে একেবারে কাছে চলে আসতে পারে, কাজ করতে শুরু করতে পারে, এইটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের রাজনৈতিক অনভিজ্ঞতা। আসলে এটাই তো তাদের জীবনে প্রথম নির্বাচন এবং এর আগে তো তারা আসলে নির্বাচন দেখেই নাই এক অর্থে। যার জন্য আমার মনে হয় যে তাদের উচিত নির্বাচন বোঝেন এমন কিছু মানুষের সাথে কোলাবোরেট করা এবং তাদের পরামর্শ নেওয়া। আমি নিজে যদি ওইখানে থাকতাম আমি তো কখনোই হাদিকে একা কোথাও যেতেই দিতাম না। এবং বিশেষ করে এই যে ক্রাউড, যেমন সে নামাজ পড়তে গিয়েছে কিংবা সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, 2-4 জন লোক নিয়ে সে কেন যাবে? অন্তত তার সঙ্গে তার একটা বড় দলবল থাকবে যারা তার জন্য মিছিল করবে, তাকে প্রতিরক্ষা দিবে। রাজনৈতিক নেতা তো এইভাবে চলাচল করলে আসলে এটা পুরোটাই অনভিজ্ঞতা। একদিকে যেমন তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে অনভিজ্ঞতা আছে, অন্তত আমাদের দেশে,
হ্যাঁ, এবং এইরকম একটি পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না, সরকার পাচ্ছেন না, সেইখানে তো আসলে কিছুটা চেষ্টা তো থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে খুব সরল এবং খুবই একজন, আমি বলবো যে আত্মবিশ্বাসী মানুষ বলে সে এটা করেছে, এবং সে একই সাথে খুবই ধর্মবিশ্বাসীও ছিল। তো তো ফলে সে হয়তো ভেবেছে যে যা হবার তাই হবে, এবং তার কথাবার্তার মধ্যে তো এটা আমরা শুনেছি বিভিন্ন জায়গাতে। আমি 3টা টকশো করেছি তার সাথে। তর্কের সময় সে খুবই উদ্দীপ্ত থাকে, কিন্তু সেটা তর্কের পরে কিন্তু প্রতিদিনে আমি তাকে জড়িয়ে ধরেছি, তাকে পরামর্শ দিয়েছি। আমরা আসলে জানি না কি বলা উচিত, কি করা উচিত। এখানে কি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? বলেছেন হামলা পরিকল্পিত, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে। 3 দলের নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন। হামলা যদি পরিকল্পিত হয়, এটা ঘটে যাওয়ার পরে এই পরিকল্পনা আগে ধরা যায় না? আমরা না দেখলাম কত পরিকল্পনা তারা ধরছেন, বানচাল করে দিচ্ছেন। তাহলে এই নির্বাচনী তফসিল হয়ে গেছে, পরের দিন থেকে তো নিরাপত্তা 3 গুণ হওয়া উচিত ছিল। এত ঢিলা নিরাপত্তা কেন? এটা তো একটা প্রশ্নের বিষয়। তার মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে পেঁয়াজের দাম বিষয়ে গল্প করেন, আলুর দাম বিষয়ে গল্প করেন। এটা আমাদেরকে খুব আশাহত করে। তিনি তো অন্তত উত্তর দিবেন। তাহলে কি পেঁয়াজের দাম নিয়ে প্রশ্ন করলে আমরা আইন শৃঙ্খলার উত্তর পাবো? এটা আমার একটা প্রশ্ন। অথবা বাণিজ্য উপদেষ্টার কাছে গেলে কি আমরা আইন সম্পর্কে জানবো, আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা পেঁয়াজের দাম জিজ্ঞেস করবো? মানে আমি জানি না আসলে। এইটা আনএক্সেপ্টেবল, অগ্রহণযোগ্য। আপনার বয়সে একজন মানুষ যদি প্রশ্ন না বুঝে অন্য প্রশ্নের উত্তর দেন, এটা আপনি হলেও আমি গ্রহণ করব না। আমি নিজে হলেও তো আমি গ্রহণ করতাম না, আমি ছুটি নিতাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, এই যে অবস্থা, তাতে কি এই নির্বাচনে এই ঘটনাটা, হাদির উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে তাকে, এরপরে কি নির্বাচনের কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? কিছুটা প্রভাব পড়েছে, কেননা একটি পক্ষ বলতে শুরু করেছে বিচার হলে তারপরে নির্বাচন, তারপরে এইভাবে নির্বাচন হতে পারে না। আরেকটি পক্ষ বলতে শুরু করেছে সবাইকে চুপ করিয়ে দিতে হবে, কথা বলার কারণে এটা হয়েছে। এটা একদমই ঠিক না। আমার কাছে মনে হয় এটা হয়েছে গাফিলতির কারণে। এটা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে এক ধরনের ব্যর্থতা দেখিয়েছেন। ধরেন কেউ কথা বলতো না, কোনো কথা হয় নাই, তারপরে কি এটা বন্ধ থাকতো? কারণ খুনি তার পাশে পৌঁছে গিয়েছিল। এটা কি কার সাথে কথা বলে খুনি এখানে গিয়েছে? হাদির সাথে কথা বলে এখানে গিয়েছে। হাদি তাকে বিশ্বাস করেছে, হাদি তাকে সাথে রেখেছে। তো কে কোথায় কথা বলছে তার জন্য খুনিকে সে এখানে যেতে দিয়েছে? মোটেও না। খুনি তার সঙ্গে কথা বলে, তার আস্থা উৎপাদন করে, তার বিশ্বাস উৎপাদন করে সেখানে গিয়েছে। মনে করেন কেউ কোনো কথা বলে না বাংলাদেশে, তারপরে এই ঘটনাটা ঘটে যেতে পারতো, কেননা খুনি সরাসরি তার পাশে গিয়ে পৌঁছেছে। এমন তো না কারো রেফারেন্সে খুনি ওখানে গিয়েছে। আর যদি কারো রেফারেন্সে গিয়ে থাকে, সেই নামটা জানা দরকার, কার রেফারেন্স দিয়ে সে হাদির বিশ্বাস উৎপাদন করলো, এত দ্রুত কি করে তার পাশে চলে যেতে পারলো, তার পাশে বসে তার সঙ্গে কথা বলে কিভাবে? এটাই আমার দেশ বলছে যে আরো হামলার ছক। যদি তারা জানেন, তাহলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জানানো দরকার যে আসলে কোথায় কোথায় কি ধরনের ছক হচ্ছে বা কি। সাংবাদিক যদি এটা বুঝতে পারেন বা অন্তত তার কোনো ধারণাও থাকে, আমার মনে হয় এটা দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত যে কি ছক আছে, কারা করছে, কোথায় করছে। আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনী, মানে ফেসবুকে আপনি যদি কমপ্লেন করেন, যে তাহলে ফেসবুকও বলে যে তুমি যদি খুব কোনো ভয়ঙ্কর থ্রেট অনুভব করো, তাহলে দ্রুত আইন শৃঙ্খলার কাছে যাও। তো ওনারাও যদি এটা অনুভব করেন, তাহলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানানো দরকার। আপনার একটা প্রশ্ন করছিলেন, আমি দুঃখিত যে মাঝখানে কথা বলেছি। না, ঠিক আছে। এই মিডিয়ার কি ভূমিকা থাকা উচিত? গণমাধ্যমের আরো স্বাধীন ভূমিকা পালন করা উচিত। গণমাধ্যমের উচিত প্রকৃত তথ্য তুলে ধরা এবং প্রকৃত সমালোচনা এবং আলোচনা করা। আগের সরকারের মতোই যদি আমরা একটা অংশ চুপ করে থাকি আর আরেকটা অংশ তেল দিতে ব্যস্ত থাকি, তাহলে অতীতের যে বন্দোবস্ত সেটা বদলাবে না। গণমাধ্যমকে তার প্রকৃত চেহারা আবির্ভূত হতে হবে, যেটা জনগণের পক্ষে। গণমাধ্যম তো আর কারো পক্ষে থাকার কথা না। গণমাধ্যম পাঠকের স্বার্থ দেখবে, এবং পাঠকের স্বার্থ দেখবে বলে পাঠক সেটা কিনবে এবং পড়বে। পাঠককে, পাঠক বাংলাদেশের নাগরিক, আগামী নির্বাচনের ভোটার এবং ভোটার না, পড়তে জানেন যারা, এদের সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে গণমাধ্যমকে যা ঠিক সেটা তুলে ধরতে হবে। গণমাধ্যমের এখন চুপ করে থাকার কোনো উপায় নাই। গণমাধ্যমের উচিত সকল কথা সবার সামনে বলা এবং কোনো ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে গণমাধ্যম যা সেই দায়িত্ব পালন করা।
কে কোন দায়িত্ব পালন করতে পারছে না সেটা কেন গণমাধ্যম দেখতে যাবে? গণমাধ্যম দায়িত্ব পালন করে সবাইকে দেখাবে। কিন্তু গণমাধ্যম তো এই মুহূর্তে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে, সেটা হলো এআই। কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করা খুব কঠিন এই সময়ে, এই যা অবস্থা হচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা ওই ওই আরটিভি মানে ওই ফটো কার্ড হয়েছিল, সেই কার্ড দেখে তিনি একটা স্টেটমেন্ট করে বসলেন, পরে তিনি অবশ্য দুঃখ প্রকাশ করেছেন। তো এই পরিস্থিতি কিন্তু গণমাধ্যমের বেলায় প্রযোজ্য, ওটা শীর্ষস্থানীয় গণমাধ্যমও কিন্তু এই খবরটা দিয়ে ভুল খবর দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অভিযোজন করতে পারাটাই হচ্ছে একটি ভালো প্রতিষ্ঠানের কাজ। আমি যদি একটি গণমাধ্যমের মধ্যে থাকি, কোনটা ফেক এবং ফেক না এটা আমাকে বুঝতে হবে। যেমন ডাক্তার সাহেবের বুঝতে হবে যে কোনটা লিভার আর কোনটা স্প্লিন, তেমনি সাংবাদিকের বুঝতে হবে কোনটা সঠিক তথ্য এবং কোনটা মিথ্যা। যেহেতু এআই এর চ্যালেঞ্জ এসেছে, যেহেতু ফেসবুকে প্রচুর ফেক নিউজ এবং সঠিক তথ্য দুইটাই আসছে, ফলে এইখানে আমাদেরকে প্রশিক্ষিত করতে হবে। আমাদেরকে প্রয়োজনে একসময় যেমন প্রুফ রিডার থাকতো, সেরকম গণমাধ্যমে চাকরি দিয়ে লোক রাখতে হবে যার কাজ হবে যে কোনো তথ্য পাওয়ার পরে কোনটা ফেক এবং ফেক না সেটা সে আগে ডিটেক্ট করবে, তারপরে সে সেটার জন্য কথা বলবে অথবা সম্পাদকের সামনে দেখাবে। তার মানে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যম শুধু দায়িত্বশীল না, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের অনেক গণমাধ্যম এখনো রিলাক্টেন্ট অবস্থায় আছে। তারা ভাবছে ফেসবুক দেখবো, ছেপে দিব, এখান থেকে ওইটা নিব, ওইখান থেকে এটা নিব। এবং সবচেয়ে দুর্বল জায়গা তৈরি হয়েছে যেটা, মানুষের স্টেটাস নিয়ে গণমাধ্যম সেটা প্রচার করতে শুরু করে। স্টেটাস প্রচার করার দায়িত্ব গণমাধ্যমের না। যার যার স্টেটাস তার ফলোয়ার এবং তার ভক্তরা দেখবে, তার যতটুকু রিচ সেখানে পৌঁছাবে। আপনি কেন আরেকজনের স্টেটাসের রিচ আপনি নিয়ে দিবেন? আপনি কেন তার জন্য প্রচারণা করবেন? আপনি বিজ্ঞাপন ছাপানোর সময় আপনি বিজ্ঞাপনের জন্য পয়সা নেন, আর একজন ব্যক্তির কথাবার্তা আপনি নিয়ে আপনার গণমাধ্যমে ছাপিয়ে দিচ্ছেন কেন জানেন? ওই লোকটা ফেসবুকে জনপ্রিয়, ফেসবুকের জনপ্রিয়তার সুফল কুফল সে ভোগ করবে। গণমাধ্যম কেন তাকে নিয়ে তার ফেসবুকের স্ট্যাটাস নিয়ে ছাপবে? এটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর মনে হয়। সেই আপনি আমারটাও ছাপে, তো মানুষ আমাকে বলে খুশি হন, আপনাকে গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি এটা খুশি হওয়ার বিষয় না, এটা বিপজ্জনক বিষয়। কারণ শুধু আমারটা না, আরো অনেকজনেরটা নিচ্ছে। আপনিও ভুল করতে পারেন। আমিও ভুল করতে পারি, কিন্তু আমি যেটা করি সবসময় কিছু দেওয়ার আগে 3বার 4বার 5বার আমি শিওর হই। ভুল করলে আমি সাথে সাথে সেটা এডিট করে ঠিক করি। আমি ভুল যেতে দিতে চাই না। কিন্তু সেটা ধরেন আমি ব্যক্তিগতভাবে করছি, সবাই তো করছে না, সেজন্য এটা কোনোভাবেই করা উচিত না। ফেসবুক ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত জায়গায় থাকবে, ব্যক্তিরা ফলো করে, ব্যক্তিরা দেখবে। ফেসবুক তো কোনো প্রতিষ্ঠান না যে আপনি অমুকে ফেসবুকে এটা বলেছে বলে ছাপবেন। এটা খুবই ভুল জিনিস। তো স্যার আপনি জানেন যে এই যখন অবস্থা ঢাকায় হাদির উপরে যেভাবে হামলা হয়েছে এবং তার বাড়িতে, গ্রামের বাড়িতে চুরি হয়েছে, এই এটা ঘটনাটা খুবই রহস্যজনক এবং অদ্ভুত। গ্রামের বাড়িতে চুরি শুনলাম, কিন্তু বললো যে অনেক কিছু নিয়ে গিয়েছে। তাহলে তো এটা চুরি না, এটা অনেকটা লুটপাট। এবং এই জিনিসটা কেন হবে, কিভাবে হলো, তার মনেই এটা যে কারো সন্দেহ জাগবে যে কে বা কারা এটা ইচ্ছাকৃতভাবে করছে। এবং এটা যেই করুক, আমি মনে করি যে এটা অবশ্যই তদন্ত করে একেবারে সঠিক তথ্য দিয়ে বিচার করা উচিত। অনেক সময় হয় কি, দায়সারাভাবে এর পিণ্ডি ওর ঘাড়ে চাপিয়ে দেয় সিস্টেম। এই জায়গাতেই এখন সিস্টেমকে যেটা করতে হবে, সঠিক লোককে পরিচয় খুঁজে বের করে সঠিকভাবে বিচারটা করতে হবে। এরকম একটা দুইটা হলেই কিন্তু পরিস্থিতি বদল হয়ে যাবে। এইরকম পরিস্থিতি চলতে থাকলে তো দেশটা একটা নৈরাজ্যের দিকে যাবে। আমরা নৈরাজ্যের মধ্যে আছি, এটা কেউ স্বীকার করছি না। কারণ আমরা ওই অ্যাকুয়ারিয়ামের মাছের মতো, অ্যাকুয়ারিয়ামের মাছ বিশ্বাস করে যে এটাই পৃথিবী, এটাই নদী, এটাই সমুদ্র, কারণ তার জীবনে এটার বাইরে কোনো অস্তিত্ব নাই। আমি একটা পত্রিকায় পড়েছিলাম যে সিরিয়াতে যখন বোমা পড়তো, সাইরেন শুনলে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা বন্ধ করে লুকিয়ে পড়তো, তারপরে ফিরে এসে একজন আরেকজনকে নাকি গুনতো যে কয়জন বেঁচে আছে নাই, তারপরে আবার খেলা শুরু করতো। কারণ বাচ্চা খেলতে ইচ্ছা করে, ওরা মৃত্যুকে মেনে নিয়েছে। ওদের ওইখানে কি যে নৈরাজ্য এটা ওরা বুঝতোই না, কারণ ওরা জন্ম থেকে এটাই দেখছে, ভাবতো পৃথিবীটা এরকম। আমরা কিন্তু সেই নৈরাজ্যের মধ্যে প্রবেশ করেছি। আমরা নৈরাজ্যকে স্বাভাবিক বলে ভেবে নিচ্ছি, আমরা ভেবে নিচ্ছি এইটাই আমাদের জীবন। এটা জীবন না, এটা কোনো রাষ্ট্র না, এটা কোনো সরকার না, এটা এরকম ভাবে একটা দেশ চলে না। আমি যুদ্ধের পরে দেশ দেখেছি, আমি তখন অনেক শিশু। দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আপনি দেখেছেন আরো বেশি, আপনি তখন কিশোর ছিলেন আমার ধারণা। হ্যাঁ, আমি রিপোর্টার ছিলাম। আপনি রিপোর্টার ছিলেন, তো আপনি জানেন এইরকম অবস্থা তখনও হয়নি। তো এটা তো আমাদের জন্য খুব দুর্ভাগ্য। ওয়েল, আজকে আপনি জানেন যে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ এই পরিবর্তিত প্রেক্ষাপটে পালিত হতে যাচ্ছে।
হ্যাঁ, শহীদ শহীদ বুদ্ধিজীবী দিবস আসলে শুরু হয়েছিল রাতেই আমাদের, কেননা এই রাতে আমাদের জাতির সেই সময়ের যারা শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, তাদেরকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। আমরা বিজয়ের দিনে বৌদ্ধভূমি আবিষ্কার করেছি এবং সেখানে আমরা যাদের লাশ পেয়েছি তাদের মধ্যে আমাদের ঢাকা মেডিকেল কলেজের অন্যতম সেরা চিকিৎসক ফজলে রাব্বি, আলিম চৌধুরী, তাদের লাশ ছিল। তো এই স্মৃতি যাদের কাছে ওই সময় যারা মনে রাখতে পেরেছেন ওই বয়সী, তাদের কাছে এটা তীব্র ট্রমা কিংবা তীব্র বেদনার স্মৃতি। গল্প পড়লেই আমাদের যে বেদনা হয়, আর যারা দেখেছেন তাদের বেদনা আমরা আসলে উপলব্ধি করতে পারি না। কি নৃশংস, কি কি ভয়াবহ একটি কাজ। কিন্তু এই এত ত্যাগের মধ্যে দিয়ে যে দেশটি তৈরি হলো, সেই দেশের ইতিহাস ঠিকমতো লিখতে পারলাম না আমরা। সেই দেশের যুদ্ধের বিজয় নিয়ে সবাই মিলে গর্ব করতে পারলাম না আজ পর্যন্ত। কিছু লোক এখনো সেই বিজয়কে প্রশ্ন করেন, কিছু লোক এখনো এই বিয়োগান্তক ঘটনাকে প্রশ্ন করেন। আমরা কেন জানি আমাদের যারা সূর্য সন্তান, আমাদের যারা শ্রেষ্ঠ সন্তান, না তাদের জীবিত অবস্থায় সম্মান দিতে পারি, না তাদের মৃত্যুর পরে তাদের প্রাপ্য সম্মানটা দিতে পারি। আমরা মনে হয় শ্রদ্ধাহীন একটা জাতিতে পরিণত হয়েছে, যেখানে আমরা কেউ কাউকে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা দিই না। আমাদের জীবন ভরা ঈর্ষা, হিংসা। এটা কেন হলো? আগে হলে চিন্তা করতাম যে দারিদ্র, কিন্তু আমরা যখন দরিদ্র ছিলাম তখনই তো আমরা দেখলাম যে আমাদের মন অনেক উন্নত ছিল। আমাদের এইখানে এসে দার্শনিকরা বলেছিলেন যে এই অঞ্চল হচ্ছে প্লেইন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর জায়গা। এখানে মানুষ বড় মাটির কাছাকাছি বাস করে, কিন্তু তাদের চিন্তা থাকে আকাশে। আমাদের এখানে লালন, হাসন রাজা, রবীন্দ্রনাথ, নজরুল এরা জন্মেছেন। আমাদের এখানে জীবনানন্দ জন্মেছেন। আমাদের এখানে আমরা আমাদের প্রকৃতি, আমাদের মানুষ, আমাদের সংগ্রাম, আমরা কত সুন্দর কবিতায়, গানে রচনা করেছি। সেই জাতি আজকে একটা ভালো কবিতা, একটা ভালো গান, একটা ভালো গল্প লিখতে পারে না, লিখলে বিশ্বাস করতে পারে না। অথচ আমরা যুদ্ধ করার সময় আমাদের শ্রেষ্ঠ গানগুলি গেয়েছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমরা একটা কবিতার জন্য যুদ্ধ করি, আমরা একটা ফুলের জন্য যুদ্ধ করি। আমরা সেখানে বলেছি যে আমরা সবাই এক, এই দেশে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই একটা জাতি। আমরা বলেছি আমরা বাংলাদেশের প্রতিটি ঘর অন্নে ভরে দিতে চাই। আমরা বলেছি আমরা আমাদের শহীদদেরকে সালাম জানাতে চাই। আমরা বলেছি আমরা আমাদের শহীদদের ঋণ শোধ করতে পারবো না। অথচ কিভাবে আমরা আমাদের শহীদদের ঋণ শোধ করছি? এই হাদির মতো একটা তরুণের প্রাণ এখনো বিপন্ন, এর মধ্যে দিয়ে আমরা আমাদের শহীদদের ঋণ শোধ করছি। আমি এখন লজ্জা পাই। একটা সময় আমি খুব গর্ব করতাম। আমার মাঝে মাঝে খুব নিজের কাছে লজ্জা হয় যে আসলে কি আমরা যা কিছু নিয়ে গর্ব করেছি আমরা তার উপযুক্ত হতে পেরেছি? যে গর্ব এবং অহংকার আমাদের পূর্ব প্রজন্ম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই অহংকার, গর্ব কিংবা বিজয় কিংবা কিংবা বেদনা কোনো কিছুই কি আমরা আসলে অনুভব করতে পেরেছি? আমি জানি না। কিন্তু একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। না, একটা রাষ্ট্র কোনোভাবেই এইভাবে চলতে পারে না। রাষ্ট্র নৈর্ব্যক্তিক হবে। রাষ্ট্র হবে কেবলমাত্র আইন এবং পদ্ধতি দিয়ে পরিচালিত। রাষ্ট্র আমাকে শুধু নাগরিক হিসেবে বিবেচনা করবে। আমি কে, কি, কোথা থেকে এসেছি কিচ্ছু বিবেচনা করবে না। রাষ্ট্র বিবেচনা করবে ভালো এবং মন্দ। রাষ্ট্র বিবেচনা করবে ইনসাফ এবং জুলুম। কিন্তু রাষ্ট্র নিজেই ইনসাফ করে না, এবং এইখানে আমাদের ব্যর্থতা। রাষ্ট্র নিজেই জুলুম করে। কিন্তু যে রাষ্ট্র বিভাজন দেওয়া শুরু, সেই রাষ্ট্রের তো বিভাজন কি এটা চিরস্থায়ী হবে? সকল যুদ্ধ সংগ্রাম সেখানে বিভাজন থাকে, কিন্তু সেই বিভাজনকে এক জায়গায় নিয়ে আসাটাই হচ্ছে রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া। রাষ্ট্র নির্মিত হয় বিভাজন দূর করার মধ্যে দিয়ে। যুদ্ধে বিভাজন থাকে, কিন্তু যুদ্ধের পরে তো সবাই এক। আমেরিকাতে গৃহযুদ্ধ হয়েছিল। ইউলিসিস এস গ্র্যান্ট, উনি ছিলেন এই অংশের নেতা, মানে লিঙ্কনের দিকের নেতা, যারা এই ফেডারেশন চেয়েছে। আর যারা ফেডারেশন চায় নাই তাদের নেতা ছিলেন রবার্ট ই লি। তো রবার্ট ই লি তো তাদের জেনারেল ছিলেন, তার তো বিচার হয় নাই। উল্টা তিনি পরে নির্বাচন করে সেই রাষ্ট্রের যারা পরিচালনা করেন তাদের মধ্যে আসতে পেরেছিলেন। আর ইউলিসিস গ্র্যান্ট তো প্রেসিডেন্ট হয়েছিলেন। তো আমেরিকাতে তো একটা গৃহযুদ্ধ হয়েছে, গেটিসবার্গের যুদ্ধ হয়েছে। আমরা সেই সব যুদ্ধের ছবি এখনো দেখি, এবং কি ভয়াবহ যুদ্ধ।
তো তারপরে তো তারা একসাথে রাষ্ট্র নির্মাণ করতে পেরেছে এত বড় গৃহযুদ্ধের পরে। এরকম বহু দেশে হয়েছে। ফরাসি বিপ্লবের পরে কি প্রবল অ্যানার্কি, এবং তারপরে আবার আবার মানে সাম্রাজ্যের উত্থান, আবার গণতন্ত্রের আশা, এই সব কিছু তো এসেছে। তারপরে তো ফ্রান্স পৃথিবীর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। এতদিনের বর্ণবাদকে জয় করে দক্ষিণ আফ্রিকাতে একটা শান্তির পথে যেতে পেরেছে। রুয়ান্ডা কি ভয়াবহ, মানে ভাইয়ে ভাইয়ে ভাতৃঘাতী হুটু আর টুটসিদের মধ্যে হত্যা, রক্তপাত, সেই রুয়ান্ডা এখন একটা শান্তিপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর সবাই বিবাদ মেটায়, আমরা বিবাদ নেলসন ম্যান্ডেলা কি জীবিত করে করলেন? রাখি। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা এসে কি করলেন? বোথাকে ভাইস প্রেসিডেন্ট করলেন। এবং শুধু তাই না, ম্যান্ডেলা বললেন যে প্রতিশোধ না, একে অন্যের সঙ্গে পাশাপাশি কাজ করার মধ্যেই হচ্ছে বর্ণবাদ দূর করার পদ্ধতি। আগে যেমন কালোদেরকে আলাদা করে রাখা হয়েছিল, সেইভাবে সাদাদের আলাদা করে রাখলে একই বিষয় টিকে থাকলো। উনি সেটা টিকে থাকতে দেন না, এই জন্যই তো ম্যান্ডেলা। সেই আমরা পড়ি, আপনারা লেখেন, আমাদের পত্রিকাগুলি কিন্তু অন্য যাই ছাপুক, আন্তর্জাতিক সংবাদ তো ঠিক মতো ছাপে, আমরা সেটা পড়েও কিছু শিখি না। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। আমি অনেক ছোটবেলা থেকে পত্রিকা পড়ি। আমি 4 বছর বয়স হওয়ার আগে পত্রিকা পড়া শিখেছিলাম, কোনো কারণে আমার মা আমাকে পড়া শিখিয়ে ফেলতে পেরেছিলেন। তো আমি তখন থেকে পত্রিকা পড়ি। আমি দেখি যে পত্রিকাগুলি যে খুব খারাপ চলেছে ব্যাপারটা তাও না। আমরা কেন জানি শিখি না। এই যে এত পত্রিকা পড়ার পর আমরা বানানটাও শিখি না, তাহলে আমরা শিখবো কি? আপনি কি দেখছেন সামনে? আমি সামনে আরো বৃহত্তর অন্ধকার দেখি এখন। তা অন্ধকার থাকলে তো আমরা ডুবে যাব। তবে আমি এই বিষয়টা এইভাবে দেখি যে আমরা একটা গভীর অরণ্যে প্রবেশ করেছি, যে অরণ্য বিপদ সংকুল, যেখানে সাপ, বেজি, হিংস্র প্রাণী, পদে পদে বিপদ, খানা খন্দ, বিষাক্ত লতা পাতা সব আছে। আপনি যতক্ষণ এর মধ্যে প্রবেশ করবেন ততক্ষণ আপনি অন্ধকারে প্রবেশ করছেন। কিন্তু যে মুহূর্তে আপনি ওই জঙ্গলটির ভেতরে ঢুকছেন ঠিকই, কিন্তু আসলে বেরিয়ে যাচ্ছেন, কারণ জঙ্গলের মধ্যপথে পৌঁছে গিয়েছেন, তখন আসলে আপনি আলোর দিকে যাত্রা করছেন। পৃথিবীর সকল যাত্রাই আসলে আলোর দিকে যাত্রা। আমি যত অন্ধকারেই প্রবেশ করি না কেন, আমি যখন অন্ধকারের শেষ বিন্দুতে পৌঁছাবো, তারপরে আলোর দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তা আমি এখনও মনে করি আমাদের জাতি যত অন্ধকারের দিকে প্রবেশ করুক সামনে, কোথাও না কোথাও আমরা ঠিকই সেই পথটা খুঁজে পাবো, যেই পথের মধ্যে দিয়ে আমরা এই বিপদসংকুল অরণ্যের ভেতর থেকে বের হয়ে আসবো। আমরা এই ভয়াবহ যে পরিস্থিতি তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসবো। কেননা মানুষের চেয়ে শক্তিশালী এবং মানুষের চাইতে অনুভূতিপ্রবণ প্রাণী কি আর আছে কিনা আমি জানি না। ফলে মানুষ ঠিকই জাগবে। আমার সবসময় বব মার্লের এই গানটার কথা মনে হয়, যে বব মার্লে গাইছিলেন যে গেট আপ, স্ট্যান্ড আপ, ডোন্ট গিভ আপ দ্য ফাইট। তো আমার কথা হচ্ছে যে উই হ্যাভ টু গেট আপ অ্যান্ড স্ট্যান্ড আপ অ্যান্ড উই ক্যানট গিভ আপ দ্য ফাইট। তার মানে লড়াই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, লড়াই চালিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ তুষার, আপনাকে শেষ করতে হচ্ছে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।